আসসালামু আলাইকুম। দুপুর ২টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। বাংলাদেশ থেকে ফের ভারতে গেলেন ডোনাল্ড লু। আয়নাঘর পরিদর্শনের ক্ষমতা পেল গুমের তদন্ত কমিশন। ১০০ কোটি নয়, কাজীপাড়া স্টেশন মেরামতে লেগেছে ১ কোটি টাকারও কম। শাহরিয়ার কবির, মোজাম্মেল বাবু ও শ্যামল দত্ত ৭ দিনের রিমান্ডে। মাদকের গডফাদারদের ধরে আইনের আওতায় আনার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার। জামিন পেলেও কারাগারেই থাকতে হবে সাবেক বিচারপতি মানিককে। উত্তরায় ছাত্র জনতার উপর গুলির ঘটনায় যুবলীগ কর্মী গ্রেফতার, র্যাব। সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন গ্রেফতার। ঠাকুরগাঁওয়ে ছাত্রদল পরিচয়ে চাঁদা, আটক ৩ যুবলীগ কর্মী। আশুলিয়ায় শ্রমিকদের দুপক্ষের সংঘর্ষ, নিহত ১। ভারতের মুসলিমদের নিয়ে ইরানের সর্বোচ্চ নেতার মন্তব্য, নিন্দা জানালো নয়াদিল্লি। নাইজেরিয়ায় বাস ট্রাক মুখোমুখি সংঘর্ষে ৪০ মুসল্লি নিহত। ফোন করে ট্রাম্পের খোঁজ নিলেন বাইডেন। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশে ২ দিনের সফর শেষে ভারতের রাজধানী নয়াদিল্লিতে গেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু। দিল্লিতে ইতিমধ্যেই তিনি ভারত সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন। স্থানীয় সময় সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। আইনশৃঙ্খলা বাহিনী বা সরকারের মদদে বলপূর্বক গুমের শিকার ব্যক্তির সন্ধান এবং গুমের ঘটনায় জড়িত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে চিহ্নিতকরণের ক্ষমতা দেওয়া হয়েছে তদন্ত কমিশনকে। একই সঙ্গে কমিশনকে আয়নাঘর সহ যেসব স্থানে গুমের শিকার ব্যক্তিদের আটকে রাখা হয়েছিল সেসব স্থান সহ দেশের যে কোনো স্থান পরিদর্শন সহ যে কোনো ব্যক্তিকে তলব ও জিজ্ঞাসাবাদেরও ক্ষমতা দেওয়া হয়েছে। রোববার এ সংক্রান্ত ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। কমিশনকে ৯০ দিনের মধ্যে সরকারের নিকট প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। কোটা সংস্কার আন্দোলন চলার সময় হামলায় ক্ষতিগ্রস্ত কাজীপাড়া ও মিরপুর ১০ মেট্রো স্টেশন সংস্কার করে পুনরায় চালু করার উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্যে কাজীপাড়া স্টেশনের কাজ প্রায় শেষ পর্যায়ে বলে জানিয়েছেন শীর্ষ কর্মকর্তারা। এছাড়া স্টেশন দুটি মেরামত করতে প্রায় ৩৫০ কোটি টাকার মতো খরচ হবে বলেও তখন সরকারি প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছিল। এর মধ্যে কাজীপাড়া স্টেশনে অবকাঠামোগত যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটি পূরণে প্রায় ১০০ কোটি টাকা খরচ হবে বলে শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকাকালে জানিয়েছিল ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। ডিএমটিসিএল এর নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রউফ জানিয়েছেন, কাজীপাড়া স্টেশনটি সংস্কারে ১ কোটি টাকাও খরচ হচ্ছে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পৃথক দুটি হত্যা মামলায় সাংবাদিক মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত এবং ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবিরকে ৭ দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত আজ মঙ্গলবার এই আদেশ দেন। সকালে ভাসানটেক থানায় দায়ের করা হত্যা মামলায় শ্যামল দত্তকে আদালতে হাজির করে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। আর রমনা থানার দায়ের করা হত্যা মামলায় ৭১ টিভির প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু ও লেখক শাহরিয়ার কবিরকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। মাদকের গডফাদারদের ধরে আইনের আওতায় আনার জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, অবসরপ্রাপ্ত। উপদেষ্টা আজ সকালে রাজধানীর সেগুনবাগিচায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তাদের এই নির্দেশনা প্রদান করেন। উপদেষ্টা বলেন, শুধু বাহক নয়, মাদকের সঙ্গে জড়িত বড় বড় গডফাদারদের ধরতে হবে। চলমান যৌথ অভিযানে এ কার্যক্রম জোরদার করতে হবে এবং দৈনিক অগ্রগতির রিপোর্ট প্রদান করতে হবে। এ বিষয়ে সাফল্যের উপর নির্ভর করে অধিদপ্তরের পারফরম্যান্স মূল্যায়ন করা হবে মর্মে তিনি এসব মন্তব্য করেন। ভারতে পালানোর সময় সিলেটের কানাইঘাট সীমান্তে আটক অবসরপ্রাপ্ত বিচারপতি এএসএম শামসুদ্দিন চৌধুরী মানিক একটি মামলায় জামিন পেয়েছেন। মঙ্গলবার সকালে সিলেটের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক অঞ্জন কান্তি দাস ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে দায়েরকৃত মামলায় তাকে জামিন দেন। সিলেট জেলা পুলিশের আদালত পরিদর্শক জামশেদ আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। জামশেদ আলম বলেন, কানাইঘাটের মামলায় তার আইনজীবী আদালতে জামিনের আবেদন করলে আদালত জামিনের আদেশ দেন। তবে দেশের অন্যান্য স্থানে তার বিরুদ্ধে মামলা থাকায় তাকে কারাগারেই থাকতে হবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর উত্তরের 11 নম্বর সেক্টরে গুলিবর্ষণের ঘটনায় দেলোয়ার হোসেন ওরফে রুবেল নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে র্যাবের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো খুদে বার্তায় এ তথ্য জানানো হয়। র্যাব বলছে, দেলোয়ার যুবলীগ কর্মী। র্যাবের খুদে বার্তায় বলা হয়, দেলোয়ারকে গাজীপুরের টঙ্গী এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। গত 3 আগস্ট উত্তরার 11 নম্বর সেক্টরে ছাত্র জনতার উপর গুলিবর্ষণের ঘটনায় হওয়া মামলার এজাহারভুক্ত আসামি তিনি। ঘটনার দিন দেলোয়ার পিস্তল দিয়ে গুলি করেছিলেন। সাবেক রেলমন্ত্রী মোহাম্মদ নুরুল ইসলাম সুজনকে শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল থেকে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাতে ওই হাসপাতালের 833 নম্বর রুম থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশ। হাসপাতাল সূত্রে জানিয়েছে, রাত 10:30টার দিকে সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে হাসপাতাল থেকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়ে যায়। ডিএমপির ওয়ারি বিভাগের উপকমিশনার মোহাম্মদ সালেহ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি মামলায় নুরুল ইসলাম সুজন আসামি। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। ঠাকুরগাঁওয়ে বিভিন্ন স্থানে ছাত্রদলের নাম ভাঙিয়ে চাঁদা তুলতে গিয়ে আটক হয়েছেন 3 জন যুবলীগের কর্মী। সোমবার বিকেলে তাদের হাতে নাতে ধরেন ছাত্রদলের নেতারা। পরে তাদের পুলিশে দেওয়া হয়। পুলিশে জানায়, ছাত্রদলের পিকনিক করা হবে এই মর্মে একটি চিঠি এই 3 জন বিভিন্ন স্থানে দেখিয়ে টাকা নিচ্ছেন এমন খবর পেয়ে ছাত্রদলের নেতাকর্মীরা তাদের আটক করে। পরে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আশুলিয়ার জিরাবো এলাকায় মাসকোট গার্মেন্টস ফ্যাক্টরির সামনে শ্রমিকদের দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক নারী শ্রমিক নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 3 জন। মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া শিল্প পুলিশের এক কর্মকর্তা। তিনি বলেন, সকালে শ্রমিকরা কাজ করতে এসে দেখেন মেরামতের জন্য কারখানা বন্ধ রাখা হয়েছে। এতে তাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তিনি আরও বলেন, মাসকট গার্মেন্টসের কারখানার পাশে আরও 2টি কারখানা আছে। ওই 2 কারখানার শ্রমিকদের সঙ্গে গার্মেন্টসের শ্রমিকদের সংঘর্ষ লেগে যায়। এতে রোকেয়া বেগম নামের এক নারী শ্রমিক গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। ভারতের সংখ্যালঘু সম্প্রদায় নিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে নয়াদিল্লি। সোমবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই প্রতিক্রিয়া জানিয়েছেন। রণবীর জয়সওয়াল বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা ভারতের সংখ্যালঘুদের নিয়ে যে মন্তব্য করেছেন তার তীব্র নিন্দা জানাই আমরা। এগুলো ভুল তথ্য এবং অগ্রহণযোগ্য। যেসব দেশ সংখ্যালঘুদের নিয়ে কথা বলছে, পরামর্শ দিচ্ছি তারা যেন অন্যদের নিয়ে পর্যবেক্ষণ দেওয়ার আগে নিজেদের কর্মকাণ্ডের দিকে নজর দেয়। এর আগে সোমবারে ইরানের রাজধানী তেহরানে ধর্মীয় নেতাদের একটি সমাবেশে বক্তব্য দেন খামেনি। সেখানে তিনি ফিলিস্তিনের গাজা, ভারত ও মিয়ানমারে মুসলিমদের দুর্দশা নিয়ে কথা বলেন। পরে ওই বক্তব্যের অংশ খামেনির এক্স অ্যাকাউন্টেও প্রকাশ করা হয়। নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় কাদুনা রাজ্যে বাস ট্রাক মুখোমুখি সংঘর্ষে 40 জন মুসল্লি নিহত হয়েছেন। তারা উত্তরাঞ্চলীয় সামিনাকা শহরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন উদযাপনে আয়োজিত ঈদে মিলাদুন নবী পালন করতে যাচ্ছিলেন। আহমেদ দয়াবু নামে অনুষ্ঠানের একজন সংগঠক জানিয়েছেন, লেরে শহরের কাছে তাদের বাসটির সামনে থেকে আসা একটি ট্রাকের সামনে পড়ে। মুহূর্তেই মুখোমুখি সংঘর্ষ হয়। 40 জনের মৃত্যু হয়েছে, আহত 31 জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আততায়ীর হামলা থেকে বেঁচে যাওয়ার পর ডোনাল্ড ট্রাম্পকে ফোন করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউস জানিয়েছে, বেশ কিছুক্ষণ কথা হয়েছে দুজনের মধ্যে। আন্তরিক কথোপকথনে ট্রাম্প নিরাপদ থাকায় স্বস্তি প্রকাশ করেন বাইডেন। ফোন কলের জন্য প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান রিপাবলিকান নেতা ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পের এক বিবৃতিতে বলা হয়, সৌজন্য ও হৃদ্যতাপূর্ণ ছিল তাদের আলাপ। সিক্রেট সার্ভিসের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কথা হয়েছে দুজনের। হোয়াইট হাউস জানিয়েছে, হামলার চেষ্টার খবর পেয়েই এর আগেও একবার ট্রাম্পের সাথে কথা বলার চেষ্টা করেন বাইডেন, তবে সংযোগ স্থাপন সম্ভব হয়নি। দ্বিতীয়বারে যোগাযোগ হয় দুজনের। আমাদের পরবর্তী রাত 10টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।